কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়, মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয় জমা হয়ে যাওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরা এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুই গালে। স্টুপিড, তোমার সাহস কী করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের নরম সুরে যেমন ছটকা খেয়েছিল তা মুহূর্তে ভ্যানিশ হয়ে গিয়েছে। এই লোক আগের রূপ দেখে মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফান পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটমিট হেসে বলে, ঝড় তবে থামলো? ইরফান কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওনা দেব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এইসব দেখে আমার 2 দিন পর পর বদ হজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলে বিয়ে হয়ে যাবে। শুধু চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলে, সামিয়াকে চিনিস না? এই HSC দেবে এইবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে, খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি কর, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুফির 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানায় এক কোণে চুপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করছো আমার উপর? ত্রিনা বেগম মায়ের পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অন্তঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা ত্রিনা বেগমের 2 হাত কাকলে বলে, মিমের মাই না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি ও দুর্বল। দেখছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলে বলল, কি মনে করে? মলিন হেসে বলল, একটা কথা বলি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া সব কিছু দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়ে হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবটা সামনে আনলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, তুমি ভুলেও যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক, না বাসলেও যা বসতো ওটাই আমার অনেক মনে হতো আমার কাছে, কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো অনেক তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন সে ছিল। কথাগুলো বলতে বলতে চোখ জোরে পানিতে টইটুম্বুর হয়ে যায় তার। একটু থেমে নাক টেনে বলল, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না।
আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানত, কিন্তু এখন এত ছোট্ট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতন সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। তৃণা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। একটুকু মেয়ে কি ভারী কথা বলে? মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়েরা কিছু বলল না। তৃণা বেগম মায়েরার চোখের পানি মুছে দিয়ে বলল, ফুপি যেহেতু ডাকছিস না তবে মা ডাকবি তো? মায়েরা 2 হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলল, ওকে আম্মাজান। এরপর ভ্রু নাচিয়ে বলল, ডাকটা পছন্দ হয়েছে? তৃণা বেগম হাসলেন মায়েরার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তে কেমন দুঃখ ছাপ মুছে মনে হলো। ঘরের বাইরে যেতে যেতে বলল, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করে দিচ্ছি, দ্রুত আয়। মায়ের হাতে গিয়েও তার মা মারা যায়। এরপর তিনি মাসের মাথায় মায়েরার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়েরার বর্তমান সৎমা। মায়েরা জানতো না মায়েরার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়েরাকে নিজের মেয়ের মতো করে আঁকলে রেখেছিলেন। মায়েরার বাবার চোখের মনি ছিল মায়েরা। মায়ের ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তখন যখন 7 বছর বয়স তখন তার বাবা মারা যায়। এরপরে মায়েরা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্য মায়েরাকে তার নানা বাড়িতে মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়া 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়েরাকে বেশ আদর করতেন। সে ছোট্ট থেকে নিজের মেয়ের মতন লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়েরাকে একটু সহ্য করতে পারতো না। ধীরে ধীরে মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়েরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায় আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। অবাক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলিয়ে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে, ফাইজ ফোনের ওপাশ থেকে বলে কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না, দ্রুত করে দে। আমরা বেঁচে যাব আর হারাফকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ার শট দিয়ে বলে, ইনায়ার কপাল খুলে গেল, তোর মতন মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ইরাজ রেগে বলে, একদম উল্টোপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুধু হেসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনায়ের অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলে ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্টে আমি কেমন জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3 মাস সামনে দেখেছে। সেই বছর আগে 2 বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেয়েই না, ঠিক মানতে সময় লাগবে। ফাইজ গভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবার বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল, চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধের বাচ্চা, তোকে ছাড়বো না আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসলো। আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো শিকারই করেন। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমার ইনায়া নয়, বোঝেনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাহকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাহকে। বলেই কল কেটে বিছানার ওপর শুয়ে পড়ল। ফোন রাগে শরীর চলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড নিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করছে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারছে। আর এই শুদ্ধ বাচ্চামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারাহের সাথে কথা বলার পর এসে বলতে হতো, এখন তার কি হবে?
বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারাহের ফোনে কল করে। প্রথমবার রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারাহ বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারাহ। ফারাহ ভ্রু কুঁচকাল, তবে কিছু বলল না। শুদ্ধ এসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বুঝলে? তাই ভুলেও কল কাটবে না। ফারাহ কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়ে আমার মায়ের জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর ফারাহ। এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারাহের চোখ পানিতে টইটুম্বর, বারবারে ঢুক গিলছে। শুদ্ধ ফারাহের কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারাহ, ডেট তুমি ফিক্সড করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারাহের চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি ফিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারাহ, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারাহ ভাঙা গলায় বলল, আজকেই করো। আজকে বলছো কেন? আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সব কিছু তার। হঠাৎই ফারাহ ফাইজের সামনে দাঁড়িয়ে রেখে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। ফারাহের কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারাহ রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। আমাকে ফোন করে সেসব কান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারাহ আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলে দুপদাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পিছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারাহ যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধের নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলে, ফারাহকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াত। শুদ্ধ হেসে বলে, শুদ্ধের জিনিস শুদ্ধ নিজে করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে শোনা। আহারে ইনায়া। ফাইজে রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে যাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ার এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়, এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপরে রাখে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন কামিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেড সাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফানের চোখের ওপর থেকে হাত ছুঁড়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল।
তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফি বেশি অর্ধেক ইরফানের ওপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল! ইরফান শোয়া থেকে উঠে মায়েরার হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ পড়ে বড় হয়ে তাকায়। এ কথায় পড়েছে কফি, আর কোন জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, পিড়পিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ খুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরা আর পায় কি, লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে, বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গভীর মুখে মায়েরা দৌড় দেখলো। ইরফান মায়েরার প্রস্থান দেখে চুপচাপ ডান হাতে ঘাড় টলে বিরক্তে শ্বাস ফেলে, এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কী করবে এটা ভেবে মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটা তো ফাঁকা ছিল। পিড়পিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটনে ফোনে হাতে নিয়ে দেখলো ইনায়ের ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরলো। অন্তঃপর বিচলিত কণ্ঠে বলল, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরা এমন কথা শুনে চিন্তায় ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওইখানে। এতটুকু বলে নিজে মুখ চেপে ধরল। না না, ওসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেললো। অন্তঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়া কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তে নেওয়া হয়ে গেল। কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকিয়ে এসে বলল, কিছু না কিছু না। ইনায়া উপাস থেকে সন্দেহের কণ্ঠে বলল, কি লুকাচ্ছ? মায়া জোরে হেসে বলে উঠল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলছিলাম। ইনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো, ভালো না, ওই একটুই ভালো আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলল, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর বলো তো। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টি গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুচকে বলো, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না আপু, তুমি কেমন আছো? তোমার এক্সাম শেষ, তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রামে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোনকে রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ তুলে মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গেল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে ঘুম চড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে, সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুচড়ামুচড়ি করতে থাকে, দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে যায়। ইরফান বিরক্ত ভরা চাহনিতে মাথা তুলে মায়ের দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ো না মাই। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতে ভ্রু কুচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখাভাবে পরে কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ।
কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকা। ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বা হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়ছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলে লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ো না মাই। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের ওপর ভর। ইরফান ছেড়ে দিলেও ঠাস করে উল্টে হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখে, হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হা করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওইভাবে পড়ে গেল, আজ তার ঘাড় তো পুরোই ভেঙে যেত। কোমরে দুই হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি ওকে ফেলতে চাচ্ছিলেন কেন? ইরফান মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরা ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পিছন থেকে কিছু চুল দুই কাঁধ পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফুলানো, চোখ মুখে কিছু রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট করে পায়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। মায়েরা হা করে তাকিয়ে আছে। সে কি বলল, আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমোবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, পিড়পিড় করে। খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহার অবাক হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা, এজন্যই তাকে 24 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, সেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ভ্রু কুঁচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালা তো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালা তো ভাই আছে না, কি বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পিছন থেকে শুদ্ধের ঘরের ভেতর আস্তে আস্তে বলে, কি হয়েছে রে? ফাইজ কিছু পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখল। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনাইয়ার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলে, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতে আমার দিন যায় চলে। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজে নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধের হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালাচ্ছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কন্যার মতন করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিস নি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধের কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধের দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেয়েকে হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধের কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথার বলার জায়গা নেই, ছাড় ছাড়, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করিস, এত বড় সাহস?
পিছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতে রেগে বলে, এই বেয়াদবকে আমি ট্রেনে চুবাবো আম্মু, ও আমার চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে 2 হাতে চেপে ধরে লাজুক কণ্ঠে বলে, বলছি তোমার মাঝেই একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ট্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ট্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্ত, রাগ সব মিলে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে এসে বলে, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনাবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে গেছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এই বিয়ের জন্য মায়েরা 1 বছর এক্সাম দিবে না? মানে এটা কোনো যুক্তি? এমনিতেও ওর বউ বড় হচ্ছে না। ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট্ট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনাইয়া বিয়ের আগের দিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেটে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, সালা আমার জীবনটা তেজপাতা করে দিলি, শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোনো সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না, দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো, আর রূপার নাকি সোনা সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধের দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে ক্যাচ করে ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারাহ হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাহকে দেখে মুখে হাসি চওড়া হয়। ফারাহ শুদ্ধের দিকে তাকায় না। সোফায় টেবিলের সামনে কফি ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারাহের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারাহ একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ 2 পা পিছিয়ে ডান দিকে এসে ফারাহের পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারাহ, আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। ফারাহ মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধের কথা শুনল না। তার হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধে ফারাহের হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধের হাতে, তবে সেই দিকে দেখে না সে। বা হাতে ফারাহের বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারাহ। টেনে পিছিয়ে আনায় ফারাহের মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের ওপর রাখলো। দ্রুত ফারাহের ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারাহ ভ্রু কুঁচকে জেদ দেখে বলে, যাব না, আমি এখানেই থাকবো, তোমার কি? শফিক পিছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচয় হই। ইরফান আর ফারাহ দুজনেই চেয়ে আছে ফারাহ আর শুদ্ধের দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারাহ এখান থেকে যা। ফারাহ তবু জেদ দেখে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাহকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারাহের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারাহের মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিক আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিনক্রেট করতে চাইল না। বউকশ নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না, যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখানকার কাজের মেয়েরাও ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না। এরপর এসব ভাবলো না, কাজের মেয়ে ভাবলেও তো স্বভাবসুলভ কমেন্ট করলো, সি ইজ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে, কত নিতে পারে।
কথাটা বলতে দেরি হলেও শুদ্ধের সৌভিকের নাক বরাবর ঘুষিয়ে দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাখে, চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার টেনে তুলল। তারপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজের ছাদে এসেছিল। সে এসে ফারাহকে ছাদের এক কোণে উল্টো করে দাঁড়িয়ে থাকতে দেখতে বড় বড় পা ফেলে ফারাহের পিছনে দাঁড়িয়ে ফারাহকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারাহ শুদ্ধের এমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল, কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেয়ে এলো খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারাহের দিকে তাকিয়ে রেখে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারাহ। ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধের দিকে, চোখ জোড়া পানিতে টুইটুম্বর হয়ে আছে। এই লোকটা তার জীবনে এসেই সব শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারাহের চোখে পানি দেখে শুদ্ধের রাগ নিমল বোধ হয় খানিকটা। ভ্রু কুচকে শান্ত হয়ে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারাহের চোখ সরিয়ে নেয়, মাথাটা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারাহের থেকে 2 পা পিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে 2 হাত গুছে বলল, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কি কারণ চোখে পানি জমলো বলে ফেলো তো ফারাহ। ফারাহ অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধের পানে। ফারাহের মাথা থেকে কাপড় পরে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাহকে দেখলো। এইভাবে চোখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তে আবারও রাগান্বিত হয়ে কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমার বাজে নজরে দেখছিল, তুমি তবু 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারাহ মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধের ওপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সে জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে আরেকটু রেখে আবারও ভাঙা গলায় রেখে বলে, দেখুন তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে করলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারাহের গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারাহ ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বলার সব পারো, বিয়ে বাসর আরও কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুদ্ধ ফারাহের গাল 2 হাতে আশ্রয় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছ বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগেই সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এইসব বাস্তবায়িত করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজে হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারাহ ভেজা চোখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখে আমি ভীষণ শান্তি পাই ফারাহ, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারাহ? ফারাহ নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসলো। ফারাহের গলায় থেকে হাত সরিয়ে বলল, ফারাহ, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারাহ সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারাহ একবার তাকায় শুদ্ধের পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারাহ ঢোক গিলে শুদ্ধের দৃষ্টিতে সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরে শব্দ করে হেসে বলে, অ্যান্ড ফারাহ, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হাল থেকে বেহাল হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে গেল, ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, 2 হাতে বুকের সাথে ফাইন চেপে
ফাইল চেপে রাস্তার এক কোণে দাঁড়িয়ে ফুচকা ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে ততক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর এগিয়ে যায়, ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে। এটা ছাড়া আর উপায় কি? এক প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়েরা কোলের ওপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো। মনে হলো মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুড়তে রেখে বোম হয়ে যায়। পাশ ফিরে চেঁচিয়ে ওঠে বলে, তোর সাহস তো কম না, অন্যের বইয়ের গা ঘেঁষে বসছিস, তোকে তো। ইরফান বিরক্ত ভরা চাউনিতে মায়েরার দিকে ঘাড় ফিরে তাকালো। মায়েরা বুঝিয়ে দাঁড়িয়ে পড়ে চোখ বড় বড় হয়ে যায়। খুব খুক খুক করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়েরা চোখ পিটপিট করে তাকায়। কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ব্রু কুচকে বলে, হোয়াট, হাসছো কেন? মায়েরা অবাক হয়ে বললে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়েরার দিকে। ব্রু কুচকে বলে, দেখছো যখন এসেছি তো জিজ্ঞেস করছো কেন, স্টুপিড। মায়েরা মুখ ভোতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়েরার দিকে তাকায়। মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলালো। স্কুল ড্রেসে মায়েরার বয়স আরও 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফান চোখ মুখে কেমন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হলো। এই বাচ্চা নাকি তার বউ, ভাবতেই নিজেরই কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো একে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ ছোড়া বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে ভ্রু কোচকালো। কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড। মায়েরা হাতে প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তা পাশের চেয়ারে রেখে মায়েরার কোলের ওপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মায়েরার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়েরা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পিছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফান পা থেমে যায়। মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়। রাগান্বিত চোখে যে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝছে। ইরফান মায়েরার কথা শুনল না। মায়েরার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে, সি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নেব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াট ইউ প্রবলেম উইথ দ্যাট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাপলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, এনে ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝলো। তখন চেঁচিয়ে উঠল, তার পাশে বসার আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছে বলে লোকগুলো ভুল বুঝছে। দ্রুত বলে, আমার ভুল হয়েছিল, প্রথমে চিনতে পারিনি, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকে এখনও জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢুকিল। তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলল, কিরে মায়েরা, কি খবর, এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু এসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরা উত্তরে অপেক্ষা না করে ইরফান ভাইয়ের সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢুকিলে মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অন্তঃপর মায়েরাকে বাই বলে চলে যায়। এদিকে মায়েরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। মায়েরা ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের ভাই। শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়েরার কথায় জ্বলন্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলল, নেন স্যার। তার আগেই ইরফান ডান হাতে ফাইল ধরে মায়েরাকে ঝট করে কোলে তুলে নেয়।
মায়েরা চোখ বড় বড় করে তাকায়, মুচড়ামুচি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়, নামান বলছি। ইরফান শুনল না, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলল। মায়েরা চেঁচিয়ে ওঠে, কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল, ডান হাত কোমরের পিছনে দিয়ে রেখে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভেতরে উঠে আসছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত সিটের ওপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়ের সাথে চেপে বসে, মাথায় হিজাব টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললো। মায়েরার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধে ছড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মায়েরা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগছে, দূরে সরে বসুন প্লিজ, আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়েরা ভীতু স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে তাতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি, নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মামা মানে দূরে সরুন প্লিজ। মায়েরা চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়েরার ভীতু মুখ পানে যে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাকি ভীষণ সূক্ষ্ম হাসলো, তবে মায়েরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়েরার কিছু অংশ চুল কানের নিচে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, ইউ আর আ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মায়েরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখপানে। সব তার মাথার উপর দিয়ে গেল।